গ্রামের ছেলে আমি। 12 ক্লাস পাশ করে শহরে এসে কলেজে ভর্তি হওয়ার পর আমি বন্ধ ব্যবস্থা করলাম থাকার একটা মেসে। কিন্তু আমার বাবার পক্ষে মেসে থাকার মতো যথেষ্ট টাকা পয়সা দেওয়া সম্ভব হতো না। ফলে প্রায় আমাকে অর্থ সংকটের মধ্যে দিয়ে চলতে হতো। আমার কতিপয় বন্ধু সেটা ভালোভাবেই বুঝতে পারলো, আর ওরাই আমাকে বুদ্ধি দিল, তুই তো ছাত্র ভালো, তুই ইচ্ছে করলি তুই একটা প্রাইভেট টিউশনি করে 400-500 টাকা আয় করতে পারিস। বুদ্ধিটা আমার মনে ধরলো, তাই তো। তবে সিদ্ধান্ত নিলাম গুরুগারা পড়াবো না। মনের কথা গোপন রেখে বললাম, কে দেবে আমায় টিউশনি? ওদের মধ্যে একজন বলল, আমার মামার এক বন্ধু তার ভাগ্নির জন্য ভালো একজন টিচার খুঁজছে। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, তুই চাইলে আমি তোর কথা বলে দেখতে পারি। আমি সম্মতি দিলাম, আর সত্যি সত্যি টিউশনিটা পেয়েও গেলাম। ওদের খুব তাড়া ছিল, কারণ মেয়েটা প্রাইভেট টিউটর ছাড়া পড়াশোনা করতে চাইতো না। ফলে 2 দিন পরেই আমাকে আমার জীবনের প্রথম ছাত্রীকে পড়াতে যেতে হলো। ছাত্রীর বাবা মিস্টার ধনঞ্জয় সরকারি চাকরি করতেন এবং সরকারি কোয়ার্টারে থাকেন জানতে পারলাম বাড়িতে যাওয়ার পর। শুধু ওই মেয়েটা নয়, মেয়ের ছোট একটা ভাই ক্লাস 2-এ পড়ে, তাকেও পড়াতে হবে। মনটা খারাপ হয়ে গেল, কারণ বেতন নির্ধারিত হয়েছিল একজনকে পড়ানোর, আর এখন পড়াতে হবে 2 জনকে। শালারা চিটার। একবার ভাবলাম পড়াবো না, পরে ভাবলাম চালিয়ে যাই, ভালো আর একটা পেলে এটা ছেড়ে দেব। আমার ছাত্রী রিনা বয়সের তুলনায় একটু বড়ই দেখায়, যদিও ক্লাস 10-এ পড়ে, কিন্তু একটু স্বাস্থ্যবতী আর নরম শরীর দেখে মনে হয় কলেজে পড়ে। কাঁচা হলুদের মতো গায়ের রং, দেখতেও সুন্দর। প্রথমেই যেটা নজর কাড়ে সেটা হলো তার মুখ। আন্দাজ করলাম লম্বায় 5 ফুট 3 ইঞ্চি। তবে ওর ওই অপরূপ সৌন্দর্যের মাঝেও একটা বেশ বড় খুঁত ছিল, সেটা হলো রিনার দুটো চোখই টেরা, তাকাতো একদিকে আর দেখতো আরেক দিকে। ও যখন আমার সাথে কথা বলতো ওর মুখটা থাকতো দেওয়ালের দিকে। টেরাদের একটা বড় সুবিধা হলো কেউ সহজে বুঝতে পারে না আসলে সে কোন দিকে তাকিয়ে আছে। পড়ার টেবিলটা একটা দেওয়ালের সাথে লাগানো। টেবিলের লম্বা দিকের মাঝখানে আমি বসলাম, আর আমার বাম দিকে রিনা আর ডান দিকে ওর ভাই রিন্টু বসলো। ফলে ঘরের একমাত্র দরজা রিনার সামনাসামনি পড়ল। এ ঘরে কেউ এলে আগে ওই পাবে দেখতে। বেশ সুন্দরভাবে প্রথম 2-3 দিন সপ্তাহ কেটে গেল। ওদের পড়াশোনাও ভালো এগোতে লাগলো। প্রথম রিনার বাবা মা প্রায় এসে দেখে যেতেন পড়াশোনা কেমন এগোচ্ছে। আস্তে আস্তে ওদের খোঁজ নেওয়া কমতে লাগলো, আর এরই মধ্যে আমাদের সম্পর্ক বেশ সহজ হয়ে এলো। আমি মাস্টার মশাইদের মতো গুরু গম্ভীর নই, আর ওরাও বেশ সহজ হয়ে গেল আমার সাথে। আমি কখনো ওদের সাথে স্কুলের টিচারদের মতো আচরণ করতাম না, বরং বেশ সহজ বন্ধুসুলভ ব্যবহার করতাম। আর এতেই আশকারা পেয়ে রিনা আমাকে ঘাবড়াতে শুরু করলো। একদিন রিন্টু না থাকায় আমার হাতে রিনা বিনা কারণে খোঁচা দিল কলম দিয়ে। আমি ব্যথা পেয়ে উফ করে উঠতেই ও খিলখিল করে হাসতে লাগলো। আমি প্রথম দিকে ঠিক বুঝতে পারতাম না যে ও টেরা চোখে কোন দিকে তাকিয়ে আছে, কিন্তু ক্রমে যখন ওর দৃষ্টিপথ ধরতে পারলাম তখন বুঝলাম ও প্রায় হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর মিটমিট করে হাসে। যদিও রিনার গঠন আর সৌন্দর্য যে কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু ছাত্রী বলে ওর প্রতি আমার কোনো কুদৃষ্টি ছিল না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কখনোই ওর দিকে লোভী চোখে তাকাইনি, কিন্তু আমার সামনে পড়তে বসলে ওর পুরো শরীর ওড়না দিয়ে ঢেকে বসতো। আমার প্রতি রিনার অত্যাচার দিন দিন বাড়তেই লাগলো। প্রায় ও টেবিলের নিচ দিয়ে আমার পায়ে খুব জোরে কলমের খোঁচা দিত, কিন্তু রিন্টুর সামনে আমি কিছুই বলতে পারতাম না। কেবল ওর দিকে চোখ কুঁচকে তাকিয়ে নিঃশব্দে ইস বলা ছাড়া কোনো উপায় ছিল না। সব ব্যথা আমাকে নীরবে হজম করতে হতো, আর আমার অসহায় অবস্থা দেখে রিনা মিটমিট করে হাসতো। এইসব দেখে আমার পিতৃ জ্বলে যেত, কিন্তু কিছুই বলতে পারতাম না রিন্টুর জন্য, কারণ ও একটা বাচ্চা ছেলে। যদি আমি প্রকাশ করি আর সে এই কথাগুলো ওর বাবা মাকে বলে দেয়, তাহলে আমার চাকরিটা চলে যাবে। আরও বেশ কিছুদিন কেটে গেল। এদের মধ্যে মাস পার হয়ে গেছে এবং প্রথম মাসের সম্মানী পাওয়ার পর এত ভালো লাগলো যে সেটা বলার অপেক্ষা রাখলো না। সময় মতো সব পাওনা দানা মিটিয়ে দিতে পারলাম। বাবার পাঠানো টাকার জন্য অপেক্ষা করতে হলো না। কিন্তু এই দেখে আমার প্রতি রিনার নিষ্ঠুরতা চরম আকার ধারণ করলো। মাঝে মাঝে এমন জোরে খোঁচা দেয় যে চোখের পানি বের হয়ে যায়।
সেই দিন রিন্টু টয়লেট গেলে রিনা আমাকে আবার খোঁচা দিতেই আমি ওর হাত চেপে ধরলাম। উফ, কি নরম ওর হাতটা। হঠাৎ করে রিন্টুর পায়ের শব্দ পেতেই আমি রিনার হাতটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর রিনা ওর নোট বুকটা আমার সামনে এগিয়ে দিল। দেখি সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, আপনি এই কাজটা এতদিন করেননি কেন? আমি কতদিন ধরে এটার অপেক্ষা করছি। আপনি যদি সুযোগ পেলে এটা করেন, প্রতীক্ষা করছি আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না। আমার হার্টবিট বেড়ে গেছে, পরিস্থিতি আবার সেই দিকে যাচ্ছে। আমি রিনার দিকে তাকিয়ে দেখি ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মিটমিট করে আসছে। আমি কাপা হাত নিয়ে ওর লেখার নিচে লিখলাম, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এই পৃষ্ঠাটা তুমি তাড়াতাড়ি ছিঁড়ে ফেলো। রিন্টুকে আড়াল করে রিনা কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দিল। রিন্টু বাচ্চা ছেলে, এসব দিকে তার কোনো খেয়াল নেই। এরপর থেকে রিন্টুর চোখ আড়াল করে আমি প্রায় টেবিলের নিচ দিয়ে রিনার হাত ধরলাম। দিন কেটে যেতে লাগলো এবং এক সময় আমার আর রিনার মাঝেও দূরত্ব কমতে লাগলো। একদিন আমি রিনাকে কয়েকটা অঙ্ক কষতে দিয়ে পরে অঙ্কের খাতা দেখছিলাম। হঠাৎ ও আমার হাঁটুতে প্রচণ্ড জোরে চিমটি কাটলো। এমনটা হওয়ার কথা ছিল না, কারণ আমরা শুরু করার পর থেকে রিনার কলমের খোঁচা বন্ধ হয়ে গিয়েছিল। আমি ব্যথা পেয়ে আমার হাঁটু একটু সরিয়ে নিলাম, কিন্তু রিনা আবার প্রচণ্ড জোরে চিমটি কাটলো। আমি ওর হাত ধরার জন্য আমার হাতটা টেবিলের তলায় দিলাম, কিন্তু রিনা খপ করে আমার হাতটা জড়িয়ে ধরলো। আমি ওর হাত ধরলাম, কিন্তু রিনা আমার হাতটা টেনে ওর উপর রাখলো। আমি ওর উদ্দেশ্য বুঝতে পারলাম। রিনা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। সেদিন থেকে শুরু হলো প্রথম প্রেম। 4-5 দিনের মধ্যেই রিনা কোনো বাধা না দেওয়াতে বা নিষেধ না করাতে আমার সাহস আরও বেড়ে গেল। আমি রিনার দিকে একটু সরে বসে ওকে দেখি। আমার হাতে ছোঁয়া পেয়ে রিনা একটু কুঁজো হয়ে বসে, যার ফলে ওর টেবিলের নিচে চলে এলো। আমি আর দেরি না করে ওর হাতটা ধরি। রিনা কেবল মিটমিট করে হাসছিল আর আমার হাঁটুর উপরে আলতো করে চিমটি কাটছিল। পরের দিন পড়াতে গিয়ে দেখি রিনা ফ্রকের পরিবর্তে মেক্সি পরে পড়তে এসেছে। আমাকে দেখে লাজুক হাসি দিল। আমি ওর মেক্সি পরার উদ্দেশ্য ঠিক বুঝতে পারলাম না। রিনাদের বাড়ি আমার মেস থেকে মাত্র 8 কিলোমিটার দূরে হওয়াতে আমি প্রায় হাফ প্যান্ট পরেই পড়াতে যেতাম। দেখলাম ও চোখ দুটো বড় বড় হয়ে গেল। রিনা মুখ চোখ কুচকিয়ে আমাকে শাসন করার ভঙ্গি করলো, কিন্তু আমি কেবল দুষ্টুমি ভরা হাসি দিলাম। রিনা জিভ বের করে ভ্যাংচালো। আমি কেবলই মিটমিট করে হাসলাম। আমার বুকটা দুরু দুরু করতে লাগলো। রিনাকে এখন পাবো, এখন শুধু সুযোগের অপেক্ষা, কিন্তু সেই সুযোগ কি সহজে আসবে? 3-4 দিন পর আমি যখন রিনার হোমওয়ার্ক দেখছিলাম, আমাকে অবাক করে দিয়ে সেই প্রথমবারের মতো রিনা আমার পায়ে চিমটি কাটার পরিবর্তে আলতো করে ওর হাতটা হাঁটুর উপরে রাখলো। আমি ওর চোখের দিকে তাকালাম। ওর মুখ যদিও দরজার দিকে, কিন্তু টেরা দুটো চোখ আমার চোখের দিকে। মুখে দুষ্টুমি ভরা মিটমিটি হাসি, দাঁত দিয়ে নিচের হাসি কামড়ে ধরে অদ্ভুত এমন একটা ভঙ্গি করলো যে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার কাণ্ড বুঝতে পেরে রিনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। মুখে কোনো শব্দ না করে শুধু বলল, ওরে বাবারে। ওদিকে রিন্টু চিনে ফেলার ভয় ছিল, তাই আমরা দুজন দুই দিকে তাকালাম, কিন্তু রিনা আমার সঙ্গে খেলা করতেই লাগলো। কিছুক্ষণ খেলা করার পর রিনা আমায় ছেড়ে দিল। পরে ওর আসল উদ্দেশ্য বুঝলাম। এভাবে প্রতিদিন ও আমাকে চিমটি দিত, আমিও দিতাম। তারপর এলো সেই দিন যার জন্য আমরা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সেই দিন আমি পড়াতে গিয়ে কেবল চেয়ারে বসেছি, ঠিক তখনই রিনার বাবা এসে আমাকে বললেন, বাবা, একটা কথা বলতে চাচ্ছি, তুমি আবার কিছু মনে করবে কি না। আমি বললাম, মেসোমশাই, আপনি এভাবে বলছেন কেন? প্লিজ বলুন না, কি বলতে চান। মুখে বললেও আমার বুকের মধ্যে হাতুড়ের ঘা পড়ছিল। মনে হচ্ছিল, হায়রে, রিনাকে কেবল হাতে আনার জন্য রেডি করেছি, আর এই বুঝি আমার টিউশনিটা গেল। শালা কিছু বুঝতে পেরেছে মনে হয়, নাকি রিন্টু কিছু বলে দিয়েছে। এভাবে নানা রকম অশুভ কথা আমার মাথার মধ্যে সাইক্লোনের মতো আবর্তিত হচ্ছিল। তখনই রিনার বাবা হাসতে হাসতে বলল, না, তেমন কিছু না, আমি রিনার মাকে নিয়ে একটু পুজোর কেনাকাটা করতে বেরোচ্ছি, আমাদের আসতে একটু দেরি হবে। বাচ্চারা একা বাড়িতে থাকবে, ওদেরও নিয়ে যেতাম, কিন্তু আর কয়েকদিন পরই ওদের পরীক্ষা, এই সময় পড়া মিস করা ঠিক হবে না। তুমি যদি একটু ওদের সাথে থাকো, এই মানে আমরা না ফেরা পর্যন্ত যদি। না না, তোমার কোনো জরুরি কাজ থাকলে। আমার হৃৎপিণ্ড লাফাতে লাগলো। অবশেষে সেই মহেন্দ্র চোখ তাহলে এলো। রিনার দিকে তাকালাম, ওর চোখেও আনন্দ আর স্পষ্ট
আমন্ত্রণ। সাথে সাথে লুফিয়ে নিলাম। না না মেসোমশাই, ছি, কী যে বলেন, যান না, আপনারা যান, আমি আছি, আমার কোনো কাজ নেই, আপনারা ফিরলে পরে আমি যাব, যান। রিনার বাবা সন্তুষ্ট মনে চলে গেল। ভাবতেও পারল না সে কী সুযোগ আমাকে দিয়ে গেল। পড়তে বসে রিনা উস্কো করতে লাগলো। আমি ইশারায় জানতে চাইলাম ও এরকম করছে কেন। রিনা ইশারায় রিন্টুকে দেখালো। হঠাৎ রিন্টু এখনও কাবাবে হাড্ডি হয়ে বসে আছে, ওকে তাড়াতে হবে। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছিল। রিন্টু এমনিতেই একটু পড়ায় ফাঁকি বাজছিল। প্রায় সে পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা এসব অজুহাত দেখিয়ে ছুটি নিত, আর আমিও রিনার সাথে প্রেম করার জন্য ছুটি দিতাম। কিন্তু সেই দিন রিন্টু কোনো এক অজানা কারণে এর বাবা মা বাসায় না থাকার পরও ছুটি চাইছিল না। ওদের বাসার পিছনে একটা মাঠ ছিল। জানালা দিয়ে দেখলাম রিন্টুর বয়সী আরও কয়েকটা ছেলে সেখানে ক্রিকেট খেলা শুরু করেছে। রিন্টু সেই দিকে ঘন ঘন তাকাচ্ছিল। আমি বললাম, কী রে রিন্টু, বারবার মাঠের দিকে তাকাচ্ছিস কেন? রিন্টু লজ্জা চোখে আমার দিকে তাকিয়ে বলল, না ভাইয়া, এমনি। আমি বললাম, ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়ো। কিছুক্ষণ পর আবার রিন্টু হাঁ করে মাঠের দিকে তাকিয়ে আছে দেখে আমি ওর মাথায় হালকা একটা চাটি মেরে বললাম, এই ফাঁকিবাজ, মনটা তো মাটি চলে গেছে, কি খেলতে ইচ্ছে করছে নাকি রে? সত্যি করে বল, তাহলে যেতে দেবো। এই কথা শোনার পর রিন্টুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, সত্যি বলছেন ভাইয়া, তাহলে ছুটি দিয়ে দেন, যাই। আমি ওর মনে যাতে কোনো সন্দেহ না দেখা দেয় সেই জন্য বললাম, যেতে দেব, তবে একটা শর্ত আছে। রিন্টুর মুখটা চুপসে গেল। হতাশ ভঙ্গিতে বলল, কি? আমি বললাম, একটা অঙ্ক দেব, করতে পারলে আজকের মতো ছুটি। রিন্টু রাজি হলে ওকে মোটামুটি একটা অঙ্ক দিলাম, যাতে ও সহজেই করে দিতে পারে। অঙ্ক করার পর ওকে ছুটি দিতেই এক দৌড়ে ঘরে গিয়ে ব্যাট হাতে মাথার দিকে ছুটল। রিনা উঠে গেল। তারপর ফিরে এসেই পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে চুমু দিল। আমি ওকে টেনে এনে আমার কোলের উপর বসিয়ে দিলাম। এভাবে অনেক সময় চলে গেছে। আমি ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেকখানি আদর করে দিলাম। রিনা যেন আমাকে ছাড়তেই চাইছিল না। কখন যে বেলা পড়ে গেছে বুঝতেই পারিনি। কলিং বেলের শব্দে আমি তাড়াতাড়ি চেয়ারে বসলাম। রিনা গেল গেট খুলতে। ফিরে এলো রিন্টুকে সাথে নিয়ে। আরও প্রায় আধা ঘন্টা পরে ওদের বাবা মা ফিরল। এরপরে আমি আরও 2 দিন রিনাকে পেয়েছিলাম। তারপরে যা হওয়ার তাই হলো। রিনা পরীক্ষায় খারাপ করলো, আর আমার টিউশনিটা সেই সাথে রিনাকে। সুযোগটা হাতছাড়া হয়ে গেল। তবে রিনার কথা আমার সারা জীবন মনে থাকবে। প্রায় 10 বছর পর রিনার সাথে আমার দেখা হয়েছিল। চশমা পরা, পাহাড়ের মতো বিশাল মোটাসোটা মহিলাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। পরে চশমা খুললে ওকে চিনতে পারলাম। ওর বিয়ে হয়েছে, একটা ছেলেও হয়েছে। ঠাট্টা করে বলল, এই ছেলেটা আপনারও হতে পারত।